প্রফেসর উজান চৌধুরী, লেখিকা বন্যা শিকদার, পর্ব ৪৪। শ্যুট করে দেব ফুল অনলি। রোহান তালুকদারের সোজা আঙুলে ঘি না উঠলে ওর বরটাকে এই পৃথিবী থেকে চিরতরে মুছে ফেলব। তবু আমার ফুলকে আমি আমার বুকে ফিরিয়ে আনবই আনব। রোহানের মুখ থেকে এমন ভয়ঙ্কর ও পৈশাচিক স্বীকারোক্তি শুনে মৌ, মেহের, এমনকি দাদি রোকেয়া বেগমও চরম আতঙ্কে শিহরে উঠলেন। ছেলেটার মুখ তখন এক বিধ্বংসী ক্ষোভের আগুন জ্বলজ্বল করছে। তার এই হিংস্র রূপ দেখে মৌয়ের বুকটা ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। সে এক অজানা আশঙ্কায় আরও শক্ত করে উজানের হাতটা আঁকড়ে ধরল। ভয়ের তীব্রতায় তার হাতের ধারালো নখগুলো উজানের চামড়া ভেদ করে ভেতরে ডেবে যাচ্ছে, কিন্তু নিজের অজান্তেই সে সেদিনকে বিন্দুমাত্র খেয়াল করতে পারল না। মৌয়ের নতুন অদ্ভুত আর অস্বাভাবিক আচরণ দেখে উজানের কপাল কুঁচকে গেল। এই বাড়িতে পা রাখার পর থেকেই মেয়েটার মাঝে কেমন যেন একটা ছটফটানি আর পরিবর্তন লক্ষ্য করছে সে। হঠাৎ করেই উজান শিহরে উঠল। তার হাতের তালুতে মৌয়ের গায়ের লাগাতেই আগুনের মতো গরম ঠেকল। উজান মুহূর্তের মধ্যে মৌয়ের গলা আর কপাল স্পর্শ করে তাপমাত্রা চেক করে দেখল পুরো শরীর জ্বরে পুড়ছে মেয়েটার। সাথে সাথে তার চোখ দুটো রাগে লাল হয়ে উঠল। সে এক কর্কশ কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিল, পিচ্চি, তুমি না কিছুক্ষণ আগে বললে তোমার কিছু হয়নি, তাহলে শরীর এত গরম কেন? এত জ্বর বাঁধালে কিভাবে? আমার অবতে বৃষ্টিতে ভিজেছিলে, সত্যি করে বলো আমায়। মৌ কিছু বলার আগেই পাশ থেকে মেহের মুখ খুলল। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, মৌ গতকালকে টানা ২ ঘন্টা বৃষ্টিতে ভিজেছিল। আমি কত বারণ করছিলাম, কিন্তু ও আমার কোনো কথাই শোনেনি। তখনও ওর ঠান্ডা লেগে গিয়েছিল, কিন্তু ও কাউকে কিছু বলতে দেয়নি। আপনাকেও বলতে আমার বারণ করেছিল। মেহেরের মুখে সত্য ফাঁস দেখে মৌ একরাশ অসহায় চোখ নিয়ে তাকালো। মনে মনে ভাবল, কোথায় মেহের তাকে উজানের বকা থেকে বাঁচাবে, তা না করে উল্টো সবার সামনে এভাবে ফাঁসিয়ে দিল। মৌ অত্যন্ত দুর্বল ও মিনমিন করল, সত্যি বলছি প্রফেসর সাহেব, আমার কিচ্ছু হয়নি, এমনকি একটু ঠান্ডাও লাগেনি। কিন্তু কপাল খারাপ। কথাটি শেষ হতে হতেই মৌয়ের বুক চিরিয়ে এক দমকা কাশি উঠে এল। নিজের মিথ্যা ধরা পড়ে যাওয়ার মৌ চট করে উজানের বুক ঘেঁষে মুখ লুকিয়ে নিল। মৌয়ের এমন কাণ্ড দেখে উজান রাগে নিজের দাঁতে দাঁত চেপে ধরে ধীরে ধীরে বলল, রুমে চলো, আজ এখানেও তোমাকে মজা দেখাচ্ছি। অনেক বড় হয়ে গিয়েছ, নিজের শরীরের যত্ন নিতে পারো না, তাই না? উজানের সেই তীব্র চাহনি দেখে মৌয়ের শুকনো ঠোঁট গলা ছাড়া আর কোনো উপায় রইল না। উজান এবার মৌয়ের দিক থেকে সাময়িকভাবে নিজের তপ্ত দৃষ্টি সরিয়ে নিল এবং সোজা রোহনকে দিকে তাকাল। রোহন তখনও ওভাবে বসেছিল। উজান হালকা হেসে বলল, রোহন, তুই যেন কি বলেছিলি? ও হ্যাঁ, কাউকে মার্ডার করার কোনো দরকার নেই দোস্ত, তুই জাস্ট আমাকে ওই মেয়েটির নাম ঠিকানা বল, আমি নিজেই তোকে তোর বুকে এনে দেব। রোহন বিছানা থেকে উঠে দাঁড়িয়ে জোর করে মুখে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, থ্যাঙ্কস দোস্ত, কিন্তু আমার ফুলকে পাওয়ার জন্য শুধু আমি একাই লড়াই করব। তোদের কারো সাহায্য আমার লাগবে না। তোরা পারবি না আমার ফুলকে আমার করে দিতে? রোহনের এই কথার ভেতরেই আসল বিষাক্ত গভীরতা উপস্থিত। আর কেউ না বুঝলেও মৌ, মেহের আর দাদি রোকেয়া বেগম ঠিকই টের পেলেন। এরপর আর এক মুহূর্ত না দাঁড়িয়ে রোহন গুটি গুটি পায়ে কক্ষ ত্যাগ করল। রোহন চলে যেতেই উজান সোজা রোকেয়া বেগমের দিকে ফিরল এবং নরম কণ্ঠে জিজ্ঞেস করল, সুইট হার্ট, আপনার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। রোকেয়া বেগম রোহনের যাওয়ার পথের দিকে তাকিয়েছিলেন। উজানের ডাকে তিনি দৃষ্টি ফিরিয়ে তার দিকে তাকালেন।
উজান এবার নিজের গলার স্বর কিছুটা নিচু করে প্রশ্ন করল, আচ্ছা সুইট হার্ট, গত 1 সপ্তাহ ধরে এই গ্রাম ও আশপাশের এলাকা থেকে যে 16 জন মেয়ে মিসিং হলো, এসব ব্যাপারে আপনি কি কিছু জানেন? মানে এই নিখোঁজ হওয়ার নৈপথ্য আসলে কার হাত থাকতে পারে? রোকেয়া বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে মুখের পান চিবুতে চিবুতে চরম হতাশ গলায় উত্তর দিলেন, জানি না রে দাদাজান। সেদিন ওই মোকলেসের মা এসে বলল 16 থেকে 20 বছরের তরুণী মেয়েগুলোকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশে খবর দেওয়ার পরেও তারা কোনো পাত্তা দিচ্ছে না, হাত গুটিয়ে বসে আছে। এগুলো মেয়ে উধাও হয়ে গেল, অথচ কেউ কোনো হদিশ পাচ্ছে না। আজকাল তো পোলাপান ভয়ে স্কুলে কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছে, কারণ যত মেয়ে হারিয়েছে সব নাকি স্কুল কলেজের পর থেকেই উধাও হয়েছে। এলাকার কয়েকজন তো বলা বলি করছে এসব নাকি মানুষের কাজ না, কোনো জিন পরীর নজর পড়েছে মেয়েগুলোর উপর। আমার 2 নাতনি, তোরা কিন্তু একদম সাবধান, তোরা কেউ ভুলেও এই কদিন বাড়ির বাইরে যাবি না, সারাক্ষণ ঘরের ভেতর থাকবি, বুঝলি? মৌ আর মেহের বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে দাদির কথায় সায় দিল। উজান এক তীব্র সন্দেহজনক দৃষ্টিতে পাশে থাকা তন্ময়ের দিকে তাকালো। নিজের মনে মনেই বিড়বিড় করে উঠল, সাটানিস্ট নাকি কোনো চক্র? এতগুলো অল্পবয়সী মেয়ে গায়েব হয়ে গেল, অথচ পুলিশ রহস্যজনকভাবে নীরব হয়ে আছে। উল্টো 3 পরীর অবাস্তব গুজব ছড়ানো হচ্ছে। এই আধুনিক যুগে এসব ফালতু গল্প কি বিশ্বাস করা যায়? এর পেছনে নিশ্চয় বড় কোনো অপরাধ চক্র কাজ করছে। উজান আর দেরি না করে তন্ময়কে ইশারা করে বলল, তন্ময় আমার সাথে বাইরে আয় তো একবার। সে দরজার কাছে গিয়ে আবার একটু থমকে দাঁড়ালো। মেহেরের দিকে তাকিয়ে নরম গলায় বলল, শালিকা, আমার বউটাকে একটু ভালো করে কিছু খাইয়ে একটা প্যারাসিটামল দিয়ে দিও তো, আমার ফিরতে একটু রাত হতে পারে। ইফাত, তুই বাড়ির সবার খেয়াল রাখিস। মৌ কিছু একটা বলতে মুখ খুলেছিল, কিন্তু তার আগেই উজান আর তন্ময় ঝড়ের গতিতে ঘর থেকে বেরিয়ে গেল। উজান চলে যেতেই মৌ নিজের বিছানা থেকে উঠে দাঁড়ালো। এই মানুষটাকে সে কিছুতেই বুঝতে পারে না, কখনোই কী করে বসে। সে নিজের রুমে ফিরে গিয়ে একটু শুয়ে থাকবে ভাবল। মৌ যেই না নিজের রুমের দরজার কাছে পৌঁছালো, অমনি এক জোরালো হেঁচকা টানে কেউ তাকে পাশের এক ফাঁকা রুমের ভেতরে টেনে নিয়ে গেল। হঠাৎ এমন ঘটনায় মৌ প্রথমে ভীষণ ভয় পেয়ে আতঙ্কে উঠলেও পরক্ষণেই তার হাত ও শরীরের স্পর্শ টের পেয়ে সে বুঝে গেল এই ঘৃণ্য কাজটা কার। মুহূর্তেই তার ভয় রূপ নিল চরম ক্রোধে। সে তীব্র হিংস্র চোখ মেলে সামনে দাঁড়িয়ে থাকা রোহনের দিকে তাকালো। রোহন তখনও এক অদ্ভুত ভাব নিয়ে মৌয়ের একদম গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। তার ঠোঁটের কোণে এক পৈশাচিক বাঁকা হাসি। মৌ আর সহ্য করতে পারল না। সে নিজের সমস্ত শক্তি এক করে রোহনের বুকে সজোরে এক ধাক্কা দিল। আচমকা ধাক্কায় রোহন কিছুটা পিছিয়ে গেলে বটে, কিন্তু তার ভেতরে শয়তানি কমল না। সে আবার দুষ্টু হেসে বলতে লাগল, বাহ বাহ, আমার ফুল দেখছি। এই তীব্র জ্বরের শরীরেও অনেক জোর রাখে, তাই এত এনার্জি পাচ্ছিস কোথায়? তার এমন নোংরা ইঙ্গিতপূর্ণ কথা শুনে মৌয়ের মাথায় রাগ এক লহমায় চড়ে গেল। সে নিজের দাঁতে দাঁত চেপে হিসফিসিয়ে বলল, জাস্ট শাট আপ রোহান ভাইয়া, তোমার দিন দিন একটু বেশি স্পর্ধা বেড়ে যাচ্ছে, তাই না? তোমাকে কতবার বলছি তুমি আমার পিছু ছাড়বে বলো তো? প্রফেসর সাহেব যদি একবারের জন্য টের পান যে তুমি আমায় এভাবে জোর করে স্পর্শ করেছ, তবে তার পরিণতি কী হবে তুমি ধারণা করতে পারছো? রোহন এক বিকৃত হাসিতে ফেটে পড়ল, তাতে আমার বাল ছিঁড়ে যাবে।
তোর ওই প্রফেসর আমার কিছুই করতে পারবে না ফুল। উল্টো তোকে আমি ওর বুক থেকে কেড়ে নিয়ে আমার করে দেখাবো। স্বপ্ন দেখতে থাকো। স্বপ্ন দেখতে তো আর টাকা লাগে না। মৌ অত্যন্ত তাচ্ছিল্যের সুরে বলল। মৌয়ের মুখে এমন আত্মবিশ্বাসী জবাব শুনে রোহন কিছুটা অবাক হয়ে চোখ বড় বড় করে তাকালো। মেয়েটার গলায় আওয়াজ এতটা শক্ত আর গভীর লাগছে কেন? তবুও সে নিজের জেদ বজায় রেখে দৃঢ় গলায় বলল, তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছিস ফুল? হুম, করলাম চ্যালেঞ্জ। পারলে আমাকে উজান চৌধুরীর বুক থেকে কেড়ে নিয়ে দেখা। রোহানের ঠোঁটের কোণে এক পাশবিক হাসির রেখা ফুটে উঠল। ওকে, চ্যালেঞ্জ এক্সপ্রেড। তুই এখনো এই রোহান তালুকদারকে চিনিসনি ফুল। রোহান তালুকদারকে তা তোর কল্পনার বাইরে। এই রোহান তালুকদার তার ভালোবাসাকে নিজের বুকে ফিরিয়ে আনার জন্য শুধু তার বেস্ট ফ্রেন্ড উজান নয়, দরকার হলে নিজের আপন ভাইকেও খুন করতে 1 সেকেন্ড ভাববে না। রোহানের মুখ থেকে উজানকে খুনের হুমকি শোনা মাত্রই মৌয়ের মাথায় সব রক্ত যেন 1 সেকেন্ড চড়ে গেল। সে আর নিজেকে সামলাতে পারল না। এক উন্মুক্ত আক্রোশে সে রোহনের বুকে এমন এক সজোরে ধাক্কা দিল যে রোহান ভারসাম্য হারিয়ে ধপাস করে বিছানার উপর পড়ে গেল। আকস্মিক এই ধাক্কায় রোহন যখন বিছানায় শুয়ে হাঁ করে তাকিয়ে আছে, ঠিক তখনই মৌ এক মরণ কামড় দেয়া শিকারের মতো হিংস্র রূপ ধারণ করল। সে এক ঝটকায় এগিয়ে গিয়ে নিজের পাখানা সজোরে রোহনের চওড়া বুকের উপর চিপে ধরে দাঁড়িয়ে গেল। বিছানার পিঠ হয়ে রোহন স্তম্ভিত ও নির্বাক চোখে তাকিয়ে রইল মৌয়ের দিকে। তখন মৌ তার উপর নিজের পায়ের চাপ আরও বাড়িয়ে দিয়ে হিংস্র বাঘিনীর মতো গর্জন তুলল, শ্যুট করে দেব যে আমার স্বামীর দিকে হাত বাড়াবে। মিসেস উজান চৌধুরী যেমন শান্ত তেমনি ভয়ঙ্কর হতে পারে। আমি হলাম বাঘিনী, যার শিকারে যে একবার পরে তার কলিজা ছিঁড়ে ফেলার ক্ষমতা রাখে। মৌয়ের এমন ভয়ঙ্কর রূপ দেখে রোহনের চোখ কপালে ওঠার উপশম হলো। এই শান্তশিষ্ট মেয়েটার মাঝে হঠাৎ এত সাহস আর তেজ কোথা থেকে এলো সে কিছুতেই মাথায় ঢোকাতে পারছে না। মৌ নিজেকে কিছুটা স্বাভাবিক করে নিয়ে রোহনের বুক থেকে নিজের পাখানা সরিয়ে নিল। ঠিক তখনই রোহন বিছানা থেকে উঠে বসে এক অদ্ভুত জেদ আর হিংস্রতা নিয়ে কুম্ভকর্ণের মতো গভীর স্বরে বলল, ফুল তুই থ্রেট দিচ্ছিস আমায়? মৌ তার দিকে এক অগ্নিদৃষ্টি নিক্ষেপ করল। গলার কণ্ঠস্বর আরও শক্ত করে বলল, মিসেস উজান চৌধুরী কখনো কাউকে মুখে থ্রেট দেয় না। সময় যখন আসবে তখন তুমি নিজেই পরিণত ঠিকই দেখতে পাবে। তুই জানিস আমি কে, আমার পাওয়ার কত দূর? রোহন দাঁতে দাঁত চাপল। তুমি কে, তোমার আসল রূপ কী সেটা আমি খুব ভালো করেই জানি, তবে তুমি এখনও জানো না যে আমি আসলে কে। মেয়ে বলে আমার এত সহজ ভেবো না। তোমার মতো কত নরপিশাচকে যে আমি নিজের পায়ের নিচে ফেলে দিয়েছি। তারা আমার কাছে প্রাণ ভিক্ষা চেয়েছিল, কিন্তু আমি বিন্দুমাত্র ছাড় দিইনি। এখনও সেই নরপিশাচদের মাঝে দুজন জ্যান্ত ঘুরে বেড়াচ্ছে, আর তাদের সমূলে ধ্বংস করতে এবার শুধু তাসফিয়া মৌ নয়, এসেছে মিসেস তাসফিয়া মৌ চৌধুরী। মৌয়ের এই কথায় ভেতরের আসল গভীরতা আর রহস্য রোহান নিজে বুদ্ধি দিয়ে ছুঁতে পারল না। এমনিতেই মেয়েটার এমন মারকুটে রূপ সে নিতে পারছে না, তার উপর এমন রহস্যময় কথা সে বুঝতেও পারছে না। মৌ আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে? মৌ রুম থেকে চলে যাওয়ার জন্য দরজার দিকে অগ্রসর হলো, কিন্তু হঠাৎ করেই ঘাড় বাঁকিয়ে পেছনে ফিরে তাকালো। তার ঠোঁটের কোণে এক তাচ্ছিল্যের রেখা। আর হ্যাঁ, জিজ্ঞেস করল না আমার এই তীব্র অসুস্থ শরীরে কিভাবে এত এনার্জি হলো। তাহলে ভালো করে শুনে রাখো, যেখানে প্রফেসর চৌধুরী নিজে আসে সেখানে তার ওয়াইফের গায়ে এনার্জির কমতি থাকবে কিভাবে? তোমার মতো একটা নিকৃষ্ট মানুষের উপর আমি মায়া দেখাতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো দয়ারও যোগ্য নও। জাস্ট রেডি হও রোহান তালুকদার, তুমি আসলে কি
কি তোমার আসল পরিচয়, আর বিদেশের মাটিতে বসে কিভাবে তুমি রাতারাতি এত কোটি টাকার মালিক হলে। সব কিছু খুব তাড়াতাড়ি গোটা পৃথিবী জানতে পারবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। এই বলে মুখে এক বাঁকা ও বিজয়ের হাসি বুলিয়ে রুম থেকে বেরিয়ে গেল। রোহান এক অদ্ভুত স্তব্ধ দৃষ্টিতে তার পাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। ময়ের এই নতুন রুদ্রমূর্তি মেনে নেওয়া তার জন্য বড্ড কঠিন হয়ে উঠেছে। হয়ে শুয়ে মিহিরের অত্যন্ত চিন্তিত মুখে তার মাথায় অনবরত জলপট্টি দিতে যাচ্ছে। সময়ের সাথে সাথে ময়ের শরীরের তাপমাত্রা কমাতে দূরের কথা, উল্টো আরও বেড়ে গিয়েছে। মিহির যখন থার্মোমিটার দিয়ে তার জ্বর মেপে দেখল 103°C। জ্বরের এই মাত্রা দেখে মিহিরের কপালে দুশ্চিন্তার গাঢ় ছাপ পড়ল। সে ইতিমধ্যে উজানকে দুবার ফোন দিয়েছে, কিন্তু উজান একবারও ফোন রিসিভ করেনি। উজানের এই উদাসীনতা দেখে ময়ের অবুঝ মনে এখন আকাশ সমান অভিমান দানা বাঁধছে। মানুষটা মুখে এত ভালোবাসার কথা বলে, অথচ সে দেখে গেল তার এত কড়া জ্বর, তবুও এখন পর্যন্ত বাড়ি ফেরার কোনো নামগন্ধ নেই। মেহের নিজের হাতে মৌকে কিছুটা খাবার খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিল। ঠিক তখনই রুমের দরজা ঠেলে এসে হাজির হলো ইফাত। ইফাতকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখেও ময়ের ঠোঁটের কোণে একটা দুষ্টু ও চম্পল হাসি হেসে গেল। সে বুঝতে পারল এবার কি হতে চলেছে। ইফাত রুমে ঢুকেই সোজা এসে বিছানার এক পাশে মিহিরের একদম গা ঘেঁষে বসে পড়ল। তবে সে শুরুতে মুখে কিছু বলল না। কিছুক্ষণ ওভাবে চুপচাপ বসে থাকার পর সে নিজের স্বভাবসুলভ আকুলতায় নিচু স্বরে আওড়ালো, ফুলকন্যা, রুমে চলো না প্লিজ। মেহের সাথে সাথে এক তীব্র রানী দৃষ্টিতে ইফাতের দিকে তাকালো। ময়ের শরীরটা এত খারাপ, এত জ্বর নিয়ে মেয়েটা বিছানায় ছটফট করছে, আর এই লোকটা তাকে নিজের রুমে নিয়ে যেতে চাচ্ছে। মেহের রাগ সামলাতে না পেরে কর্কশ কণ্ঠে বলল, আপনার কি মাথাটা একেবারে খারাপ হয়ে গিয়েছে? উজান ভাইয়া এখনো বাড়ি ফেরেনি, তার উপর মৌ এই তীব্র জ্বর নিয়ে একা একা রুমে কিভাবে থাকবে বলুন তো? মাঝরাতে যদি ওর কিছু হয়ে যায় তখন কি হবে? ওর যে কতটা কষ্ট হচ্ছে তা কি আপনি বুঝতে পারছেন না? আমি আজ রাতে ওইখানেই ঘুমাবো, আপনি নিজের রুমে যান। মিহিরের এমন সরাসরি প্রত্যাখ্যানে শুনে ইফাত ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। সে মুখটা একদম ছোট করে অসহায় স্বরে আওড়ালো, ভাবের কষ্ট হচ্ছে সেটা তুমি দেখতে পাচ্ছ, অথচ তোমার এই অভাগা বরটা যে কষ্ট পাচ্ছে সে তোমার এই চোখের একবারও পড়ছে না। প্লিজ ফুলকন্যা, রুমে চলো না। ভাবি একা রুমে দিব্যি থাকতে পারবে, তাছাড়া একটু পরেই তো উজান আসবে, তাই না ভাবি? ইফাত এবার ময়ের দিকে তাকিয়ে রহস্যের আশার বাণী চাইল, কিন্তু মিহির আজও বরের কোনো ওজোর আপত্তি শুনতে রাজি নয়। আপনি প্লিজ একটা রাত কষ্ট করে একাই ঘুমান। ঠিক তখনই বিছানা থেকে মৌ দুর্বল গলায় ফিসফিস করে বলে উঠল, মিহু তুই যা না, আমি ঠিক আছি। তাছাড়া তুই চুপ করবি মৌ? তুই আমার পাশে এই পৃথিবীতে আসিসনি। তাছাড়া মামুনি তোর কাছে থাকতে চেয়েছিল, কিন্তু আমি থাকতে দেইনি। এখন যদি মামুনি শোনে তোর মেয়েকে একা ফেলে আমি চলে গিয়েছি, তখন কি হবে? আর ইনি বউ ছাড়া এত বছরগুলো যখন একা একা কাটাতে পেরেছে, তবে একটা রাতও ও অনায়াসে পারবে। আপনি যান। মৌ এবার মিহিরের আড়ালে দাঁড়িয়ে ইফাতকে চোখের ইশারায় কিছু বলল, আর সেই ইশারা পাওয়া মাত্র ইফাত আর এক মুহূর্ত নষ্ট না করে সে কোনো কথা না বাড়িয়ে হুট করে মিহিরের এক ঝটকায় পাশ খোলা করে কোলে তুলে নিয়ে চলে গেল রুমে। আগে বউ ছিল না, তাই কষ্ট হলেও একা একা থাকতাম। এখন আর ঘরে রূপবতী বউ থাকতে আমি একা একা থাকতে পারবো না। ভাবি তুমি নিজের খেয়াল রেখো, উজান একটু পরে চলে আসবে। কোলে উঠে মেহের লজ্জায় আর রাগে লাল হয়ে ইফাতের চওড়া বুকে একটার পর একটা কিল ঘুষি মারতে লাগলো, কিন্তু ইফাত আজ আর ছাড়ার পাত্র নয়। সে মেহেরের সব বাধা অগ্রাহ্য করে নিজের বিজয়ী
বাহু ডোরে তাকে শক্ত করে জড়িয়ে ধরে রুম থেকে চলে গেল। যাওয়ার পথে তাদের এই মিষ্টি কাণ্ড দেখে মুখ খিলখিল করে হেসে উঠল। অতঃপর উজানের উপর এক বুক অভিমান আর ক্লান্তি নিয়ে সে বিছানায় নিজের গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে পড়ল মৌ।